জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আজ বুধবার সকাল 10:30টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে একথা জানান তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। বলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি ভবিষ্যৎ। সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। ওদিকে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে অবস্থান করছেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সহ আরও 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। 2001 সালে দেশের ইমাম, কারি, হাফেজ, মাওলানা, মুরব্বী, ইসলামপন্থী সবাই ওই ধানের শীষ নিয়ে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে এনেছে। কিন্তু এই 26-27 যে নির্বাচন হবে, আওয়ামী লীগ যেহেতু সেখানে অ্যাবসেন্ট থাকতে হবে, জনতার দাবি আমরা জানি না এখনো থাকবে না, কিন্তু আওয়ামী লীগকে যেহেতু আপনি এখান থেকে বিসর্জন দিয়েছেন, দ্যাট মিন্স এখন আপনাকে এই জায়গায় আপনি ওই সিংহভাগ আলেম ইসলামিক স্কলারদেরকে আবার পাবেন। তো না পাবেন, তারা এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে, চলতে, বলতে এবং করতে বাধ্য হয়। 2001 সালের নির্বাচনের যে প্র্যাকটিস আর এই 2024-এর পর এখন নতুন যে 25-এ হোক 26-এ হোক যে নির্বাচন আসবে, এই নির্বাচনের প্র্যাকটিস কোনোদিন হবে না। চোখের সামনে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ, আসলে এটাকে আমরা কিভাবে বলবো? একদিকে যেমন সুসংবাদ, অন্যদিকে দুঃসংবাদ। তবে সুসংবাদ হলেও এটা দুঃসংবাদই হবে কেন? একটা শর্ত। বাংলাদেশের মানুষের নিয়মই হলো, যাকে আপনি অত্যাচার করবেন, যাকে টর্চার করবেন, মানুষ তার পক্ষে চলে যাবে। এটাই বাংলাদেশের মানুষের একদম বৈশিষ্ট্য। এটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গত রাত থেকে যে খবরটা সব থেকে বেশি আলোচিত হচ্ছিল, সমন্বয়কদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি এবং 21 জন হাসপাতালে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সেই মারামারির ঘটনা আজকে পর্যন্ত যখন আলোচনায় থাকার কথা ছিল, তখন সেই আলোচনাটাকে একেবারে ঢেকে দিলেন সার্জিস। সেই সার্জিস ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। ওদিকে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে অবস্থান করছেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সহ আরও 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। ডক্টর ইউনূস পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা 3 জন আছেন তারাও পদত্যাগ করছেন। পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সার্জিস আলমের কথা। সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে। অনেকে বলেন সমন্বয়ক এখন শব্দটা গালিতে পরিণত হয়েছে। সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন। গত রাতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের 2 গ্রুপের মধ্যে মারামারি এবং মারামারির পরে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা, তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো, 21 জন আহত হয়ে হাসপাতালে যাওয়া, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে। কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি, কারণ সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট, তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন। নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন, যদিও আজকে 22 তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে তেমনটা বলেননি। তিনি বলেছেন মূলত গত 7 জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে। 7 জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই। এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না। এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ, যে সিইও পদের দায়িত্ব রয়েছেন স্নিগ্ধ, মুগ্ধর ভাই, সেই স্নিগ্ধই চালাবেন। সার্জিস আলম পদত্যাগ করলেন এবং তার পদত্যাগটা এখন টক অফ দ্য কান্ট্রি। তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে, খবর হচ্ছে, আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে, তখন আর একটা খবর সামনে চলে আসছে। সেটা হচ্ছে 3 জন যে ছাত্র উপদেষ্টা রয়েছেন, নাসির মাহমুদ, সাদিক ভুঁইয়া,
নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজনও নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে, এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে। আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন। তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন, যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। এমন আলোচনা, এমন সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন। সব থেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে। সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে গবরে অবস্থা তৈরি করেছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি পাল্টে ফেলছেন, এক স্বাক্ষরে তিনি 100-র বেশি আদেশ দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের 78টির মতো যে নিয়ম কানুন আইন, সেই আইন পরিবর্তন করে ফেলেছেন। সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা। ব্যাপারগুলো, পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে। যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান, মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেয়া হচ্ছে, মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেয়া হচ্ছে, সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না, ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না। বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা, বিশ্বব্যাপী মিটিং করছেন, এবং সজীব ওয়াজেদ জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন, ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ইউনূস সরকার পদত্যাগ করতে যাচ্ছেন। ইউনূস সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? নতুন সরকার হিসেবে কারা আসবে? নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে, কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না। তারা যখন সব কিছু কন্ট্রোল করতে পারছে না, তখন আবার গায়েবী মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে, তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে, সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে। সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে ঢালাওভাবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া, এটাও এক ধরনের বৈষম্য, এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন, সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে। নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে, সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে, সাথে জাতীয় পার্টি রয়েছে, জাসদ রয়েছে, ওয়ার্কার্স পার্টি রয়েছে, 14 দলের সব দলই রয়েছে। এতগুলো দল, অন্তত 15-16টা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে, যে সরকার জামাতের কথাই চলছে, জামাতের কথাই উঠা বসা করছে, সমন্বয়করা জামাতের কথায় চলছে। ইদানিং আজনাদ আব্দুল্লাহ তো ওয়াজ মাহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন, এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন, মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন। আবার তিনি ক্ষুদ্র ঋণের কথা বলছেন, যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন। ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে। সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনূস সরকার, ডক্টর ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন, এমন গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন, তিনি আর ফিরবেন না। এমন আলোচনাও গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে, ডক্টর ইউনূসকে চীন আশ্রয় দেবে, চীন এক ধরনের ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান করবে, এরকম নানা রকমের আলোচনা রয়েছে। যখন এই আলোচনাগুলো রয়েছে, তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই, তখন দেখতে পাই যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে, সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে। ডক্টর ইউনূসের পদত্যাগের যে আলোচনাটা শুরু হয়েছে, এখন পর্যন্ত যেটা গুঞ্জন,
কিংবা গুজব হিসেবেই আমরা আখ্যা দিতে পারি, সেটা সত্যে পরিণত হবে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি। বলেন, গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টার নেতৃত্বে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে। ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব নয় বলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সার্জিস আলম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আমাদের এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল তার নেতৃত্বের দাবিদার। তারা মনে করে তাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল। শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, হাসিনা সরকারের পতন হয়েছিল। তো এমন যে একটা সংগঠন, যারা পরে একটা সাংগঠনিক রূপও তারা নিয়েছে, সংগঠন করেছে, কমিটি করেছে, আহ্বায়ক হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই সংগঠনটার এখন কি অবস্থা, কেমন তাদের ইমেজ, নিজেদের কাছে কেমন ইমেজ, অথবা দেশের সাধারণ মানুষের কাছে কেমন ইমেজ? মানুষ তাদেরকে দেখে কি ভরসা পায়, নাকি মানুষ তাদেরকে দেখে আতঙ্কিত হয়? তাদের কর্মকাণ্ড কি মানুষকে আশান্বিত করে, নাকি তাদের কর্মকাণ্ডের মধ্যে অনেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চামচা হিসাবে বিভিন্ন ছাত্র সংগঠনের যে অতীত ভূমিকা তারই ছায়া দেখতে পায়? এগুলো কিন্তু এখন জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জরুরি কেন সেটা বলি, কারণ এরা তো ক্ষমতা প্রয়োগ করে। সরকার অথবা প্রশাসন তারা তো এদেরকে নানাভাবে প্রোটোকল দেয়, এদেরকে হেল্প করে। এমনকি বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে, চলতে, বলতে এবং করতে বাধ্য হয়। তো এরা করছেটা কি? আমরা আগে বলেছিলাম আরেকটা অনুষ্ঠানে আমি, যে এরা নিজেদের মধ্যে মারামারি করছে। নিজেরা কখন মারামারি করে? যখন নাকি ভাগাভাগির সমস্যা হয় তখন মারামারি করে। আগে দেখিয়েছিলাম, আগে একবার বলেছিলাম, মানে একদম তথ্য প্রমাণ সহ বলেছিলাম আমি, যে লিফলেট বিতরণ করতে গিয়ে এরা মারামারি করে। এদের মধ্যে শৃঙ্খলা এতটাই। সর্বশেষ আমরা গতকালকে কি দেখলাম, কালকে 21 জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল, খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে, এই অফিসের ভাড়া কে দেয় এখনো জানি না। ওনারাও এখনো ওপেনলি বলেন না এটা ভাড়া কত, কীভাবে তারা দেন, কোথায় তারা টাকা, তারা তো সবাই ছাত্র ছিলেন, তাদের কোনো আয় ইনকাম থাকার কথা না। কীভাবে দেন তারা এই টাকাটা, এত টাকা ভাড়া কীভাবে দেন? এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। অনেকেই বলছে, যেহেতু মানুষের মধ্যে উঠছে সেহেতু আমি উচ্চারণ করলাম ওনাদের পক্ষে। আশা করি ওনারা এটা জবাব দেবেন, জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে। সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে, নিজেরা মারামারি করেছেন, 7 জন আহত হয়েছে। আহতের মাত্রা এতটাই যে মেডিকেল কলেজে ভর্তি বন্ধ করতে হয়েছে। সেই মারামারির দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে, সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? এই কাজগুলো আগে কারা করতো? সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা হাসনাত আবদুল্লাহ তার কাছে অভিযোগ করেছেন যে কাজগুলো, যে আচরণের মুখোমুখি আগে আমরা ছাত্রলীগের কাছ থেকে হতাম, সেই আচরণ এখন আমরা আপনাদের মধ্যে দেখছি। তাহলে এরা কি ছাত্রলীগের আরেকটা কপি হচ্ছে, কপি পেস্ট? এই বিষয়গুলো কিন্তু আসছে। তাদের আচার আচরণ, কথাবার্তা, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, এক বিন্দু রক্ত থাকতে এটা মানবো না, এই যে তাদের অ্যাটিচিউড, কথাবার্তা, এগুলো কিন্তু সেই দিকেই মানুষকে কিন্তু ভাবতে বাধ্য করছে। এবার কি হয়েছে ঘটনাটা, আমি ছোট্ট করে একটু বলি ঘটনাটা আপনাদেরকে। কদিন আগে যাত্রাবাড়ি জোনের একটা মত বিনিময় সভা ছিল এই সমন্বয়কদের। সেখানে এই সমন্বয়কদের উপস্থিতিতে তাদের মধ্যে একটা, মানে যারা এখন উপস্থিত ছিল তাদের মধ্যে একটা মারামারি হয়, এক পক্ষ আরেক পক্ষকে মারে। তো যারা মার খায় তারা গতকালকে, মানে সোমবার, আপনার এই মঙ্গলবার দিন এই রূপায়ণ টাওয়ারের সামনে বাংলা মোটরের এখানে তারা এসেছিল প্রতিবাদ জানাতে এবং একটা বিচার চাইতে। এটা যখন অবস্থা, তখন তাদের উপর আবার ওখানে যারা মেরেছিল তারা আবার এখানেও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মানে বলা হয়ে থাকে, অনেকে বলে যে ওই যারা নাকি প্রতিবাদ চাইতে এসেছিল যখন তারা বিচার না পাচ্ছে তাদের মধ্যে কেউ নাকি, এই ধরনের একটা পত্রিকায় দেখলাম, তারা নাকি বলেছে যে সমন্বয়কদের গুণী না। এটা বলার পরেই নাকি তাকে মারধর করা হয়েছে। সমন্বয়কদের গুণী না এটা বলা উচিত না, কারণ ওনারা তো ওই সংগঠনের লোক, তারা সমন্বয়কদের গুনবেন না কেন? কিন্তু যদি বলেও থাকেন, তো আমি ধরে নিচ্ছি বলেছেন, যদি বলেও থাকেন, তার কি আপনি ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারেন, মারতে পারেন? এই মারার অধিকার আপনাকে কেউ দিয়েছে? এই ধরনের অজুহাত তাকে ছাত্রলীগ দিত, যে তার নেত্রীকে নিয়ে খারাপ কথা বলে যত ধরে মারবো আমি। আপনি যেই হন না কেন, আপনি সমন্বয়ক হন অথবা মহাসমন্বয়ক হন, আরেকজন ব্যক্তির গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিল? না নাকি সমন্বয়ক হলে 7 খুন মাপ? আমরা কোন দেশে আছি?
আমরা কি কখনো এই সমস্ত মানে সংগঠনের নামধারী মাস্তানদের হাত থেকে মুক্ত হতে পারবো না? কোলাপসিবল গেট আটকে মারা হয়েছে, কেন হচ্ছেটা কি আসলে, কেন হয় এটা একবার ভেবেছেন? একটা ছাত্র সংগঠন এরা, এদের এখানে ঢোকা, কমিটির মধ্যে যাওয়া, নিজেরা মারামারি করা, কেন? কারণ একটাই, যে ওই একটা পদ, ওই পদে আমাকে যেতে হবে, অথবা ক্ষমতার ওই জায়গায় আমাকে বসতে হবে। আমি যদি সমন্বয়ক হই তাহলে আমার কিছু আয় ইনকাম হবে, নাহলে কি ওখানে কি মধু আছে ভাই? নিশ্চয়ই কোনো মধু আছে। যেখানে মধু আছে সেখানে তো মৌমাছি যে ভিড় করবে, যেখানে মৌমাছি ভিড় করবে সেখানে তো ভন ভন আওয়াজ হবে। এটাই দুনিয়ার নিয়ম। ছাত্রলীগ এখন কেউ করতে চায়? এখন কেউ বলে যে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, ছাত্রলীগের অমুক কমিটির শাখা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম? কেউ বলে না। কিন্তু আগে উপকমিটির সম্পাদক কিন্তু হওয়ার জন্য অনেকে মারামারি করতো, বলে বেড়াতো, বাহারিরা মানে নেম কার্ড থাকতো, দেখাতো আমি উপসম্পাদক, উপকমিটির সম্পাদক। এটাও বিরাট একটা পোস্ট, এটা দেখেও চাঁদাবাজি করা যেত। তাহলে এখন কি ওই ধরনের একটা সংগঠন পরিণত হচ্ছে এটা, যে এটার একটা পোস্ট পেলে সেটাকে ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারবো? ব্যবহার করা শুরু হয়ে গেছে। তাহলে এত লোক কেন? আপনি দেশ গঠন করবেন। আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সংগঠনটাকে, এই যে আন্দোলনটা করেছিল, এরা কি কোনো আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্দোলন করেছিল, নাকি কেবলই একটা জনগণের আন্দোলনের সময় ওই সময় তারা সামনে ছিল তাই তারা হিরো হয়ে গেল? এটাই কি ছিল? আমি ঠিক বুঝি না। কিন্তু এটা আমাদের জন্য একটা। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ, আসলে এটাকে আমরা কিভাবে বলবো? একদিকে যেমন সুসংবাদ, অন্যদিকে দুঃসংবাদ। তবে সুসংবাদ হলেও এটা দুঃসংবাদই হবে। কেন? একটা শর্ত তৈরি করা হয়েছে, আর এই শর্তটা যদি ধরেন আওয়ামী লীগ মানে, অথবা আওয়ামী লীগ এটা মেনে নির্বাচনে আসে, তাহলে আওয়ামী লীগ ভেঙে দুই টুকরো হয়ে যাবে। যেমনটা আমরা 1-11 সরকারের সময় দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোকে ভাঙার জন্য একটা চেষ্টা চলছিল, বাট তৎকালীন প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটের বিষয়টা আলাদা। নির্বাচনের দাবিতে এই মুহূর্তে সোচ্চার বিএনপি, জামাত সহ আরও বেশ কিছু দল। আর আমরা যতদূর বুঝতে পারছি যে এই বছরের শেষেই সম্ভবত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে নিয়ে। গণ অধিকার পরিষদ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা সকলেই বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। কিন্তু সরকারে যারা বসে আছেন তারা কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন? তাহলে কি নির্বাচন মানে গণতান্ত্রিক হইতে হলো? তো নানান প্ল্যান পরিকল্পনা শেষে একটা ফাইনাল শর্ত, কন্ডিশন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আজকে আমাদের ইউনূস সরকারের পক্ষ থেকে দেওয়া হলো। তো সরকারের যিনি প্রেস আছেন, মানে প্রেস উপদেষ্টা, তিনি আপনারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে চারদিকে আলোচনা চলছে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি আপনারা একটা বক্তব্য দিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত, আপনি লাইনটা খেয়াল করবেন, তিনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত তারা মানে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। তার মানে আওয়ামী লীগ যদি এখন বলে যে হ্যাঁ আমরা মানবতা বিরোধী অপরাধ করছি, আমরা এটার দায় স্বীকার করলাম, তাহলে তো আওয়ামী লীগের জন্য রাজনীতিতে বা নির্বাচন করার সুযোগ তৈরি হচ্ছে। এটা আওয়ামী লীগ দল হিসাবে। আবার আসেন এখানে আরেকটা পেচকি আছে। পেচকিটা কি? প্রধান উপদেষ্টা প্রেস সচিব লিখেছেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনো ভ্রান্তিতে আছে যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। কিন্তু দুঃখিত, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে, এবং এই এবং এর পরের অংশটাতে আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ যে জায়গাটা আরো বড়, খুন এবং গুমের সাথে জড়িত যে সকল ব্যক্তি আছে তাদেরকে বাদ দেওয়া না পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে খুন এবং গুমের সঙ্গে এই সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন বাঘা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, আমার মনে হয় যে গণহারে যারা লেভেলের রাজনীতি করছে আর কি, মানে পোস্ট পদবিতে ছিল, এদের মধ্যে 80% নেতাকর্মী যারা বড় মাপের সবাই কিন্তু মামলার আসামি। বিশেষ করে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের মামলার আসামি। যদিও এগুলো নিয়ে প্রশ্ন আছে যে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে, আবার অনেক জায়গায় আছে যে না তারা অরিজিনালি এই ঘটনাগুলোতে সমর্থন করছেন, হুকুম দিয়েছেন। আর শেখ হাসিনার বিরুদ্ধে তো সম্ভবত 200 মামলার উপরে আছে, প্লাস গুমের ইস্যুতেও এখানে অনেকেই কানেক্টেড। তো এখন এটা যদি হয় তাহলে আমরা ওনাদের কথা থেকে যেটা বুঝতে পারছি যে শফিক ভাই বলছেন যে 2009 থেকে 24 আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ব্যক্তিদের এবং আদেশকারীদের বিচার করা হবে। তাহলে এটা যদি বিচার করা হয় আর যারা এই ট্রাইব্যুনালের আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাবে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তার মানে আওয়ামী লীগের এখন গত 15 বছর ধরে আমরা যে সকল নেতা কর্মী বা বিভিন্ন লেভেলে যাদেরকে দেখেছি এদের মধ্যে 80% ঝরে যাবে, থাকবে কত 20%। তো এই 20%-এর মধ্যে নেতৃত্ব দিবে কে দলটাকে? বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন,
জাতীয় পার্টি জামাতের হিসাবটা আলাদা। এই তিনটা দল বেসিক্যালি আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি করে। আমরা বিভিন্ন সময় দেখেছি আওয়ামী লীগ সরকার আমলেও বিএনপি থেকে জিয়া পরিবারকে মাইনাস করে নতুনভাবে এখানে আরো বেশ কয়েকটা টিম তৈরি করার চেষ্টা করা হয়েছে, 1/11-এর সময় করা হয়েছে, কিন্তু এগুলো আসলে কোনোটাই টেকসই হয়নি। দিন শেষে বাংলাদেশের জনগণ তারা আপনার যেটা করে, শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ, জিয়া পরিবার ব্যতীত বিএনপি, এই দুইটা ইস্যুতে বাংলাদেশের জনগণ যারা আছে দলগুলোর সমর্থক তারা অন্যদেরকে আসলে কোনোভাবেই মেনে নেয় না। যদিও এই দলগুলোর উৎপত্তির ইস্যুটা আলাদা, তাদের হাত ধরা হয়েছে, বাট জামাতের মধ্যে দেখেন আপনি পরিবারতন্ত্রটা এখানে কিন্তু কানেক্টেড নাই। পৃথিবীর অনেক দেশে এগুলো কানেক্টেড নাই, বাট বাংলাদেশে এটা আছে। গত 53 বছর যাবত আমরা যে রাজনৈতিক দলগুলোকে দেখছি পরিবারতান্ত্রিক, ভাইতান্ত্রিক, বোনতান্ত্রিক, তো এটা আপনার এর বাহিরে আমরা চিন্তা করতে পারি না। এখন আওয়ামী লীগ নির্বাচনে গ্রহণ করতে পারবে কিন্তু পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে সরে আসে, তার মানে মূল যে আওয়ামী লীগ আমরা ধরতেই পারি সেটা ভেঙে যাবে। আর বাকি যে 20%, এখন আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই, অফিস মানে যে গণমাধ্যমের সাথে কথা। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।